আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমাদের 11 নং দর্সে আমরা আলোচনা করব মোট 10 প্রকার মাদের প্রকার অর্থাৎ একালিপ মাদের 3 প্রকার নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা 3টা প্রকারের যে নামগুলি আমরা দেখতে পাচ্ছি এখানে মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। আমরা সর্বপ্রথম মদ্দে তবাই নিয়ে আলোচনা করব। মদ্দে তবাই কাকে বলে উদাহরণ এবং কাকে বলে সেটা দিকে আমরা সংজ্ঞার দিকে যদি খেয়াল করি, মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে একালিপ টেনে পড়তে হয়, অর্থাৎ খারা জবর খারাজের উল্টাফেশ হলেও একালিপ টেনে পড়তে হয়। আমরা আগে পড়েছি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও হলে অথবা খারা জবর খারাজের উল্টাফেশ হলে আমরা এক আলিফ করে টেনে পড়ব। আর এই এক আলিফ টেনে পড়ার নামই হচ্ছে মাদ্দে তবাই। আচ্ছা, কিভাবে পড়ব আমরা উদাহরণের দিকে দেখি। বা, পেশের বাম পাশে জজমলা ওয়াও হয়েছে, বু, জেরের বাম পাশে জজমলা ইয়া হয়েছে, এই জন্য আমরা এটাকে বলবো বি, নু, হি, হা। একসাথে পড়লে কি হবে? এটা নু, হি, হা। এরকম মিলিয়ে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আমরা এই মাদের উদাহরণ সহ পড়ব ইনশাআল্লাহ। পরে আমাদের পরের প্রকারটা হচ্ছে 2 নম্বরে আমাদের আসছে মাদ্দে বাদল। মাদ্দে বাদল কাকে বলে? হামজায় এক আলিফ টেনে যে মত পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। যদি হামজার ভিতরে আমাদের মাদ হয়, এটা হচ্ছে শুধু হামজাকে নিয়ে। এখানে আমরা খেয়াল করি হামজার উপরে একটা খাড়া আলিফ দেখা যাচ্ছে। এই খাড়া আলিফটা আবার আলিফেরই অন্তর্ভুক্ত। এই জন্য এই আলিফের যত জায়গায় আছে এখানেও আলিফের ভিতরে আলিফের উপরে পেশ, তারপরে আসছে আমাদের ওয়াওর উপরে জজম। আমরা জানি পেশের বামে ওয়াও সাকিন যদি হয় তাহলে আমাদের এটা এক আলিফ মাদ হয়। এরকমভাবে আমাদের মাদগুলি আসছে। আমরা একটু উদাহরণগুলি পড়ি। আ, ই, উ, আমানা। খেয়াল করি আমানা, উমিনা। এই উ এখানে আমাদের হামজার ভিতরে মাদ আসছে, এই জন্য এখানে এটাকে বলা হয় মাদ্দে বাদল। এক আলিফ পরিমাণ আমাদের টানতে হয়। ইমানা, এই নায়ের ভিতরে আরেকটা কায়দা আমাদের আসছে, এটা নিচে আমাদের আসবে ইনশাল্লাহ। এইভাবে আমরা প্রত্যেকটা প্রকার ভালোভাবে পড়ে নেব ইনশাল্লাহ। পরে 3 নাম্বার মাদ্দে লিন আমরা দেখতে পাচ্ছি। মাদ্দে লিনটা কিভাবে পড়ব? মাদ্দে লিন আমরা পড়েছি লিনের হরফ 3টি। জবরের বাম পাশে ওয়াও সাকিন অথবা যদি ইয়া সাকিন হয়ে থাকে তাহলে সেটাকে আমরা মাদ্দে লিন বলেছি। আর মাদ্দে লিনে কোনো মাদ হয় না। মাদ্দে লিনে আমরা নরম করে সেটা পড়তে হয়। ঠিক এরকম এই জায়গায় আমাদের এক আলিফ মাদ হবে কখন? যখন আমরা দেখব মাদে হরফের অর্থাৎ লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে। যখন আমাদের লিনের হরফটা আসছে, লিনের হরফের পরে যদি বামে হরফটার যদি দেখা যায় সেখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেখানে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ব। যেমন আমরা যদি শুধু বলি নাও, এই নাওয়ের ভিতরে কোনো মাদ হবে না। যখন বলবো আমরা নাও মু, এটা যখন আমরা ওয়াকফ করে পড়বো। শুধু নাওমু বললে এখানেও কোনো মাদ হবে না। কখন হবে মাদ? যখন যদি বলি আমরা নাউম, খাউফ, বাইত, সয়ফ। আশা করি আমরা বুঝতে পারছি।
এরকমভাবে যখন আমরা পড়ব তখনই আমাদের 1 আলিফ পরিমাণ মাদ চলে আসবে। আমরা একটা জিনিস লক্ষ্য করি, এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খাড়া জের ও উল্টা পেশে ওয়াকফ করলে সাকিন করে পড়তে হয়। এই জিনিসটা আমাদের আসবে, পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। আমরা নিচের দিকে খেয়াল করি, যখন এখানে একটা নিয়ম চলে আসছে, সেটা হচ্ছে গুলতায়ের ব্যবহার। যখন কোনো গুলতায় ওয়াকফ হবে সেই গুলতাটা আমাদের হাও হয়ে যাবে। কিভাবে পড়বো আমরা খেয়াল করি, এটা আল কারিআতু আছে, এখানে আছে আল কারিআতু, কিন্তু আল কারিআতু এই শব্দটা আমরা যদি এখানে ওয়াকফ করে পড়ি, এই তাটা আমাদের হাও হয়ে যাবে। কিরকম? আল কারিআহ। পরবর্তীতে খেয়াল করি মাল আকাবাহ, অথচ আছে আমাদের মাল আকাবাতু, কিন্তু আমরা যখন ওয়াকফ করব মাল আকাবাহ, মাল কারিআহ, এভাবে আমরা পড়ে নিব। আরেকটা মাদ এখানে আমাদের চলে আসছে, যদিও আমরা 3টা প্রকার বলেছিলাম, কিন্তু আমাদের এখানে আরেকটা প্রকার চলে আসছে, সেটা মাদেরই একটা প্রকার, সেটা হচ্ছে মাদ্দে এওয়াজ। মাদ্দে এওয়াজ কাকে বলে? দুই জবরের বামে ওয়াকফ করলে, দুই জবরের বামে ওয়াকফ করলে যদি গুলতা না থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে আওয়াজ বলে। আমরা যদি এটা ছন্দ আকারে বলি, কিভাবে বলতে পারি? দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একই মধ্যে আওয়াজ কয়। আমরা এইভাবে এটা মুখস্থ করতে পারি। কারণ হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে মুখস্থ করি তার চাইতে কবিতার মতো যদি মুখস্থ করি বা ছন্দ আকারে মুখস্থ করি, সেটা আমাদের মনে থাকে বেশি দিন। এই জন্য আমরা এইভাবে মুখস্থ করতে পারি। উদাহরণের দিকে আমরা খেয়াল করি, আফওয়াজা, মূলত আমাদের আছে এখানে আফওয়াজান, আফওয়াজান। তাহলে জানটা আমরা যখন আমরা দেখতে পাচ্ছি দুই জবরের পরে, দুই জবরের পরে কি হয়? দুই জবরের বামে যদি ওয়াকফ হয়, দুই জবরের বামে যদি ওয়াকফ হয়, তাহলে আমাদের এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। শর্ত হচ্ছে যদি এই গুলতা থাকে তাহলে হবে না, আর যদি গুলতায়ের ব্যবহার না থাকে তাহলে এখানে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ব। উদাহরণগুলি সুন্দর করে আমরা খেয়াল করি, আফওয়াজা, এখানে কি আছে আমাদের? তাওয়াবান। আর যদি আমরা এক আলিফ মাদ কখন হবে? যদি দুই জবরে দম এখানে ফেলে আমরা এক আলিফ পরিমাণ পড়ব। কিভাবে? তাওয়াবা, কারিমা, মুসাম্মা ইত্যাদি। আশা করি আমরা বুঝতে পারছি। এক আলিফ মাদের আলোচনা আজকে আমাদের এই পর্যন্তই। সামনে আমাদের দেখা হবে ইনশাল্লাহ 3 আলিফ মাদ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।